নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার, যথারীতি আমরা বিনিয়োগে বসতি লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে ফিরে এসেছি। আহ গত সপ্তাহে আমরা পেনশন নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা কিভাবে পেনশনটা, যে পুঁজিটা যেটা দরকার হয় সেটা কিভাবে তৈরি করতে পারেন, কোথায় কোথায় আপনাদের রাখলে সুবিধা হবে, কোথায় ট্যাক্স ফ্রি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মানে হাতে কলমে আপনাদের দেখিয়ে দেবো। তার আগে একটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। তো এরকম অনেকেই আছেন যাদের সঙ্গে আমার দেখা হয়েছে বিভিন্ন সময়। তারা বিভিন্ন বিনিয়োগের বিষয়, বিনিয়োগ সংক্রান্ত বিষয় আমার কাছে কিছু জানতে চেয়েছেন বা জানার আগ্রহ দেখিয়েছেন। তো আমি তাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। তো তাদের যখন বলেছি আপনারা পেনশন নিয়ে বলে, কোনো ব্যাপার না, পেনশন আছে আমার, পেনশন আছে মানে সরকারি ক্ষেত্রে আপনারা আমি মাইন্ডেড, বেশিরভাগের বয়স কিন্তু 50 ঊর্ধ্ব। কারো 53, কারো 54, কারো 55, কারো 50, 52 এরকম। বেশিরভাগ ক্ষেত্রে ফর্টিজ এর কোটায় খুব কম লোকই আছে এরকম ব্যাপারটা। ফর্টিজ এর কোটায় যারা আছে তারা মানে বিনিয়োগের ক্ষেত্রে একটু বেশি সচেতন, এটুকু আপনাদের বলতে পারি। 50, 55 যারা মানে যারা ওই এজ গ্রুপে যারা রয়েছেন এই মুহূর্তে, তারা তাদের বিনিয়োগের বিষয়টা খুব একটা মানে খুব ভাসা ভাসা একটা ধারণা অনেকের ক্ষেত্রেই, বেশিরভাগের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি। তো যখন তাদের জিজ্ঞেস করেছিল না পেনশন তো আছে, বললে বেশ আপনারা কবে রিটায়ার করবেন, কেউ বলে 5 বছর, কেউ বলে 10 বছর, কেউ 8 বছর। বেশ, এখন আপনার যে খরচটা, যে আপনি যে খরচটা চালাচ্ছেন সেটা আপনার বেতন দিয়ে চালাচ্ছেন? বলছে হ্যাঁ। তো পেনশনটা আপনার বাড়বে না কমবে? তো বলে অর্ধেক হয়ে যাবে বেতনের। তখন 8 বছর 10 বছর পরে, আপনি 10 বছর আগে আপনার যত টাকা সংসার খরচ লাগতো এখন কি তার থেকে বেশি লাগে না কম লাগে? বললো বেশিই লাগে। হ্যাঁ, আগামী 10 বছর পরে বেশি লাগবে না কম লাগবে? বলে বেশিই লাগবে। তো তাহলে আপনার 10 বছর পরে খরচ লাগবে বেশি, আপনার বেতন হয়ে যাবে অর্ধেক, তাহলে আপনি ওই বাকি যে গ্যাপটা সেটা মেকআপ করবেন কি করে? ও হয়ে যাবে। এই হচ্ছে তাদের রিপ্লাই। আপনারাও কি মনে করেন ও হয়ে যাবে? যদি ও হয়ে যাবে মনে করেন তাহলে এই পর্বটি আপনাদের জন্য নয়। আর যদি মনে করেন না হবে না, যেটা খুব গুরুতর একটা বিষয়, তাহলে দয়া করে শেষ অবধি পর্বটি দেখবেন, এটুকু আপনাদের কাছে অনুরোধ। তো আমাদের এই আলোচনা যথারীতি কৌশিক ঘোষ স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে অনেক অনেক নমস্কার। স্বাগত। নমস্কার। হ্যাঁ, তো বাস্তব উদাহরণ নিয়ে আপনার মানে আমরা এই জিনিসটা হয়তো আপনিও ফেস করেছেন। যেহেতু বিনিয়োগ সংক্রান্ত প্রচুর ফোন আপনি পান সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে, এবং আমি আহ, অনেকেই আমাকে নানান রকম ভাবে অনেক জায়গায় জিজ্ঞেস করেন। তো আপনি এই যারা ও হয়ে যাবে, যারা যারা এখনো বলছেন, যারা বুঝতে পারছেন না 10 বছর পরে খরচের কোটা কোথায় গিয়ে পৌঁছবে, তাদের জন্য আপনি দয়া করে একটু ক্যালকুলেটর দিয়ে একটু ব্যাপারটা, বিষয়টা একটুখানি এক্সপ্লেন করুন। ঠিক আছে, তাহলে প্রথমেই হচ্ছে আপনার মাসিক খরচ এত, দশ হুম। বছর পর ওই মাসিক খরচটা কত, 15 বছর পর আর 20 বছর পর। তো আমি তিনটে উদাহরণ নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। সেই উদাহরণের যে রেজাল্ট আছে সেখান থেকে আমরা বাকি ক্যালকুলেশন গুলো করব। তো আমি তিনটে জিনিস নিয়েছি। পার মান্থ এক্সপেন্স মানে প্রতি মাসের খরচা চল্লিশ হুম। হাজার 60,000, 75,000 আজকে দাঁড়িয়ে। 7% হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে 10 বছর, 15 বছর, 20 বছরে আপনার মাসিক খরচা কত হবে সেই অনুযায়ী সেটা আপনাদের স্ক্রিনের সামনে। আমি আর একটু বড় করে দিচ্ছি। বা আমরা যদি মুখে একটুখানি বলে দিই যে হ্যাঁ, তো আজকে। 40,000 টাকা যার মাসিক খরচ, হুম। তার 10 বছর পর তার মাসিক খরচ প্রায় 80,000 টাকা হয়ে যাবে। 15 বছর পর 1,10,000 টাকা হয়ে যাবে, এবং 20 বছর পর 1,50,000, 1,55,000 টাকা হয়ে যাবে। মানে হ্যাঁ। প্রায় 4 গুণ। হ্যাঁ। 15 বছর আর পর, হ্যাঁ, আর 20 বছর যা পরে, সরি। যার ধরে নিন 75,000 টাকা মাসিক খরচ, তার 10 বছরে 1,50,000 টাকা প্রায় হয়ে যাবে। আর 15 বছরে 2 লাখের ওপর। আর 20 বছরে প্রায় 3 লাখ। ওই 4 গুণ ধরে নিন 20 বছর। তো এবার আপনি ধরে নিন আপনার বয়স হচ্ছে, এখন 10 বছর ধরছি রিটায়ারমেন্ট অব্দি। আর ধরে নিচ্ছি রিটায়ারমেন্টের বয়স 55, তার মানে আপনার বয়স 45। আজকে আপনার মাসিক খরচা আপনার সংসারের হচ্ছে 75,000 টাকা, সবকিছু মিলিয়ে, ছেলে মেয়ে সবকিছু, উৎসবে আনন্দে ঘোরাফেরা, এই ওই সেই যাই বলেন, বাড়ির ইলেকট্রিসিটি, খাবার দাবার যা হচ্ছে।
এবার কিন্তু আপনার 10 বছর পর যখন আপনি রিটায়ার করবেন, সেটা কিন্তু 1.5 লক্ষ টাকা হয়ে গেল। এবং তা সেইভাবেই চালালে, সেভাবে চলবে না, কিন্তু সেইভাবেই চালালে কিন্তু 15 বছর পর এটা 2 লক্ষ টাকা হয়ে গেল। তাই জন্য এটার একটাই প্রথম কথা আমি বলবো, আপনার খরচাটাকে নিয়ন্ত্রিত করতে হবে। দেখুন, আগের পর্বে কি বলেছি, দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে আমাদের দেশে জন্ম থেকে মৃত্যু অবধি দায়িত্বটা আমাদের নিজেদের। সরকারের কোনো দায়িত্ব নেই আমাদের উপর। এটা কিন্তু খুব কড়াভাবে আমি বলছি, কারণ এটাই সত্য। আপনার যদি কিছু হয়, আজকে কিন্তু আপনার পাশে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিছুক্ষণের জন্য দাঁড়াবে, বাকিটা কিন্তু আপনাকেই আগে থেকে বিচার বিবেচনা করে তৈরি থাকতে হবে। সেটা আপনি ইন্স্যুরেন্স কত নিয়েছেন, কত ইনভেস্টমেন্ট করেছেন, সবকিছু পরিকল্পনা কিন্তু ওরকম ভাবেই করতে হবে। তাই প্রথম জিনিসটা আমি বলবো, খরচা নিয়ন্ত্রিত করুন। খরচা আপনার যদি নিয়ন্ত্রণে না করেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে দুর্দিন আসবে। এটা আমি একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি। আপনার একটা মানে অ্যাকাউন্টসে একটা পুরনো প্রবাদ আছে অ্যাকাউন্টিং এ, ইনকাম লাইক লাইফ ইজ আনসার্টেন। আয় জীবনের মতো অনিশ্চিত। এক্সপেন্স লাইক ডেথ ইজ সার্টেন। খরচা মৃত্যুর মতো নিশ্চিত। প্রথম জিনিস হচ্ছে আপনাকে খরচাটা ভেবেচিন্তে করতে হবে। ভবিষ্যতের জন্য ভেবেচিন্তে খরচা করতে হবে। এটা কিন্তু করা সত্য। এবং আমি এটা বলছি না যে আপনি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আপনাদের জন্যই খালি প্রযোজ্য, না। যারা উচ্চ আয় করেন তাদের জন্যও প্রযোজ্য। কেননা দুর্ভাগ্যক্রমে কি হয়, আপনার আয় যত বাড়ে আপনার খরচাটাও বাড়তে থাকে। লাইফস্টাইল এক্সপেন্স বলে ওঠে। তাই প্রথম জিনিস আপনাকে দেখতে হবে, আপনি যখন আস্তে আস্তে রিটায়ারমেন্টের দিকে যাচ্ছেন, 55 পার হয়ে যাবেন, তারপর কিন্তু আপনাকে খরচাটা কিন্তু নিয়ন্ত্রিত করতে হবে, এবং সেটা একদিনে হয় না। তাই জন্য আগের 10 বছর থেকে আপনাকে পরিকল্পনা করে ওটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। তাই এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। আমি এটাকে শেয়ারিং বন্ধ করে দিচ্ছি। এই আমি একটা উদাহরণ নিয়ে আপনাদের দেখাবো। আমি ধরে নিলাম আপনার 60,000 টাকা মাসে খরচা। আপনার বয়স 45, আপনার বয়স হচ্ছে 40, আর আপনার বয়স 35। তাহলে রিটায়ারমেন্টে মানে 10, 15, 20 বছরে আপনার মাসিক খরচা হবে 1,20,000-এর কাছাকাছি, 1,65,000, 2,30,000। সেই খরচা পোহাতে আগামী 25 বছর, রিটায়ারমেন্টের পর 55-র পর 25 কেন, 30 বছর, 55 থেকে 25 বছর করলে 80 হয়, আমি 25 বছর ধরে নেবো, কত আপনার পুঁজিটা দরকার সেই খরচা ম্যানেজ করার জন্য। অ্যানুইটি কর্পাস ক্যালকুলেটর কিছুই নয়, ওই আপনি যে পুঁজিটা করেছেন সেখান থেকে মাসিক কত টানবো সেটাকে অ্যানুইটি বলে আর কি। হুম। তাই আপনার মান্থলি রিকোয়ারমেন্টটা একবার আমি এক একটা উদাহরণ নিয়ে দেখিয়ে দিই। প্রথম ছিল হচ্ছে 10 বছর পর আপনার বয়স হুম। যদি 45 হয়, তাহলে আর আপনার মাসিক খরচ 60,000 হয়, তাহলে 10 বছর পর আপনার মাসিক খরচ 1,18,000 হলো। এই মাসিক খরচটা আপনার আগামী, আমি ধরে নিলাম 25 বছর, মানে 55 + 25 80 বছর অব্দি বাঁচবেন ধরে নিলাম হুম। আমি ক্যালকুলেশন। আর আপনার মুদ্রাস্ফীতি 7%-এই ধরে নিলাম। আপনার এস্টিমেটেড অ্যানুয়াল রিটার্নটা একটু কম ধরে নিলাম, কারণ আপনার রিস্ক প্রোফাইলটা কমে যায়। 10% আমি ধরে নিলাম। তাহলে আপনার কত দরকার, পুঁজিটা কত দরকার এই আগামী 25 বছর? এই মাসিক খরচ আজকে দাঁড়িয়ে, 55 বছর বয়স আপনার, আগামী 25 বছর মুদ্রাস্ফীতি 7%, তাতে কত দরকার? 2.5 কোটি টাকা। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখবেন, এই খরচাটা এই এই হিসাবে, এবং আপনার রিটার্নও এই হিসাবে। এই এক্সপেক্টেড রিটার্ন ধরে নিন আপনার 8% করে নিলেন। তাহলে আরো বেশি লাগবে। 3 লাখ, 3 কোটি ছাপিয়ে যাবে। হ্যাঁ, এবার ধরে নিন 25 বছরের জায়গায় এটা 30 বছর হলো। ভয়ঙ্কর। 3.5 কোটি পেরিয়ে যাবে।
ঠিক আছে? এবার ধরে নিন আপনার আজকের বয়স হচ্ছে 40, মানে 15 বছর পর আপনার রিটায়ারমেন্ট। তাহলে আজকে আপনার 60,000 টাকা খরচা হয় মাসিক, সেটা কত হবে? সেটা হচ্ছে আপনার 1,65,000 টাকা 15 বছর পরে। ঠিক আছে? আমি এবার 10% আবার আমি পুরোনো ইয়েতে চলে যাই, 3.5 কোটি। 3.5 কোটি। এবার এখানে ধরে নিন, এখানে 8% হলো প্রায় সাড়ে চার 4.5 কোটি কোটি। এবার ধরে নিন আপনার বয়স হচ্ছে 35, আপনার 20 বছর পরে রিটায়ারমেন্ট, এবং তখন আপনার পুঁজিটা কত দরকার? আপনার মাসিক খরচ আজকে দাঁড়িয়ে হচ্ছে 60,000 টাকা আজকে দাঁড়িয়ে। তো আপনার মাসিক খরচ 55 বছর বয়সে, মানে 20 বছর পরে কত হবে? আপনার মাসিক খরচ হচ্ছে 2,30,000 টাকা। মনে রাখবেন, এটা ক্যালকুলেশন সিম্পল, মুদ্রাস্ফীতি অনুযায়ী। হুম। প্রায় 5 লাখ, 5 কোটি। হ্যাঁ, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার বয়স 35, তাই জন্য হুম। আপনার পুঁজি জমা করার জন্য 20 বছর আছে। সময়টা বেশি পাবেন। হ্যাঁ। আ- যেদিকে আপনার বয়স যখন বেশি, আপনার হাতে সময় কম, আপনার ওই মুদ্রাস্ফীতির কবলের জন্য আপনার যে মাসিক খরচ সেটাও কম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? কারণ আপনার আয়ু হিসাবে ওটা। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার মোদ্দা কথা। মানে আপনার এখন থেকে এই এই পরিকল্পনা নিয়ে আপনাকে চলতে হবে। এর মধ্যে একটা জিনিস কিন্তু আমি আমি শেয়ারিংটা বন্ধ করে দিচ্ছি। এই দুটো জিনিস সহজ সরল ভাবে আমি দেখালাম। এর মধ্যে কোনো এনপিএস কত রিটার্ন আমাকে দেবে, মিউচুয়াল ফান্ড কত রিটার্ন দেবে, কিচ্ছু না। এটা একটা অনুমানিত করে, একটা অনুমান করে একটা 10%, 12% রিটার্ন পাচ্ছি ইনভেস্টমেন্টের, 7% এই ওই সেই ওগুলো করছি আর কি। সোজা কথা। এবার লোকে জিজ্ঞেস করবে, দাদা আমি, ঠিক আছে, আমার বয়স 35, আমার বয়স 35, আমার কাছে কোনো পুঁজি নেই এখন। আমার পিপিএফ ইপিএফ টা ছেড়ে দিন, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড ছেড়ে দিন, ওটাকে আলাদা রকম। আমার এখনো পর্যন্ত কোনো পুঁজি নেই, আমার 20 বছর হাতে আছে, আমাকে 5 কোটি টাকা বানাতে হবে, আমাকে কত করতে হবে? তো সেটাও আপনার আহ, করে দেওয়া যায়। আপনার আহ, আজকে দাঁড়িয়ে আমি শেয়ার করছি আরেকবার এই শেষ ক্যালকুলেটর। এবার ধরে নিন আপনার টার্গেট ছিল 4.9 crores, ঠিক আছে, হুম। এই লাস্ট 4.9। উদাহরণটায়। তো 490 লাখ, 490 লাখ ইনিশিয়াল লামসাম আমি 0 ধরলাম। আপনাকে এটা অ্যানুয়াল স্টেপ আপ, এসআইপি 10% ধরলাম, সময় হচ্ছে 20, রিটার্ন হচ্ছে 12, কারণ হুম। আপনার বয়স কম, নিফটি রিটার্ন আমি নিয়েছি। ঠিক আছে? তাহলে কত হবে? 24,000 টাকা মাসে এসআইপি করতে হবে, 25,000 টাকা। 24,000 আজকে শুরু করতে হবে, এবং সেটা 10% প্রতি বছর বাড়বে মাসিক। 2,500 টাকা করে আপনাকে বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, কম্পাউন্ডেড। এবং কম্পাউন্ড রেট। আপনি স্ক্রিনে দুটো ফিগার দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। আপনার যেটা আজকের মূল্যে, আজকের আজকের মূল্যে আপনি যদি দেখেন, ওই 5 কোটি টাকার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 1,20,000 টাকা, 20 লক্ষ টাকা। হুম। মুদ্রাস্ফীতি এটাকেই বলে। তার মানে আপনার আপনার হাতে কি আছে? আপনার আপনার 35 বছর বয়স, আপনার 5 কোটি টাকা দরকার, কেননা আপনি 60,000 টাকা আজকে রোজগার করে নেন। তার মানে আপনার 55 বছর বয়সে মুদ্রাস্ফীতি অনুযায়ী আপনার মাসিক খরচ 2,30,000 টাকা। তারপরে আপনি বাঁচবেন আরো 25 বছর, 80 বছর অব্দি। তার মানে আপনার দরকার হচ্ছে প্রায় 5 কোটি টাকা। 5 কোটি টাকা পাওয়ার জন্য দেখুন, অনুমানগুলো দেখুন। আপনার স্টেপ আপ হচ্ছে 10% প্রতি বছর, টোটাল টাইম পিরিয়ড আপনার হাতে 20 বছর, অ্যানুয়াল রিটার্ন আমি ধরে নিয়েছি 12%, মুদ্রাস্ফীতি 7%। এবার অ্যানুয়াল রিটার্নটা আবার আমি কিন্তু বারবার এই আগের পর্বেও বলেছি, এটা কিন্তু এফডি উইথ 12% রিটার্ন নয়। আপনি যখন ইনভেস্টমেন্ট করেন, কোনো বছরে আপনি পাবেন 25% রিটার্ন, কোনো বছরে 30% রিটার্ন, আবার কোনো বছরে -10% রিটার্ন, গড়ে হ্যাঁ। 12% হবে।
হুম। তাই এটার মূল মন্ত্র হচ্ছে দীর্ঘমেয়াদী। আরেকটা মূল মন্ত্র হচ্ছে ডিসিপ্লিন, নিয়মিত ভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর কোনো উপায় নেই, আপনাকে 5 কোটি টাকাটা ব্যাংকটা ভরতে হবে, তারপর সেই অনুযায়ী আপনার খরচা চলবে। এই হচ্ছে ব্যাপার। এবার আপনি বলবেন দাদা তো 24,000 টাকা আমাকে করতে হবে, 8,000 তো আজকের তারিখে, তার মানে আমাকে 24,000 টাকা বাঁচাতে হবে। হ্যাঁ, বাঁচাতে হবে। এই ক্যালকুলেটরটা তো, এছাড়া উপায় নেই। এটা তো হচ্ছে অঙ্ক। অঙ্ক কোনোদিন আপনার ভাবনা নিয়ে কথা বলবে না, অঙ্ক সত্যিটা বলবে। এবং এটা একটাই উপায় আছে। আপনি বলতে পারেন ঠিক আছে আমি তো এত আমি করতে পারবো না 24,000। তো আমি বলবো তাহলে একটা কাজ করুন, আপনার খরচা কমান, আপনার আয় বাড়ান নয় খরচা কমান। আপনি খরচা কম না কমিয়ে আপনি সঞ্চয় কম করে আপনি 5 কোটি টাকা করতে পারবেন না। মোদ্দা কথা হচ্ছে এটা। তাই একটু আপনাকে কোনো একটা পড়াশোনা। দিকে স্যাক্রিফাইস করতে হবে আর কি। হ্যাঁ, দেখুন আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে আপনার আজকের সুখ বনাম ভবিষ্যতের সুখ, একদম। আজকের শান্তি বনাম ভবিষ্যতের শান্তি। তাহলে আহ সুখ এবং শান্তি মানে দুটোই খুব রিলেটিভ শব্দ। কেউ কেউ, আজকে শান্তি ভালো, এটা হ্যাঁ কিন্তু একদম একটা খাঁটি কথা। খাঁটি কথা। অনেকে সুখটাকে শান্তির সঙ্গে গুলিয়ে ফেলে। হুম। প্রচুর টাকা থাকে, তারা ভালো আপনার মনের ম্যাট্রেস কেনেন। শান্তিটা হচ্ছে প্রথম জিনিস। একদম। আমি ছোট একটা উদাহরণ দিতে পারি। আপনার কাছে প্রচুর টাকা থাকতে পারে, আপনি খুব দামি ম্যাট্রেস কিনতে পারেন, কিন্তু সেই দামি ম্যাট্রেসটা আপনাকে ঘুমটা দেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি আপনার মনে শান্তি না থাকে, আপনি ঘুমোতে পারবেন না। তো সেটা কম টাকা থাকলেও পারবেন না, বেশি টাকা থাকলেও পারবেন না। নানান রকমের চিন্তা থাকবে। কম টাকা থাকলে ভাববেন কালকে কি খাবো, আর বেশি টাকা থাকলে ভাববেন এই বোধহয় কেউ ডাকাত পড়লো, চোর চোর পড়লো। যাকে এখন চোর শব্দটা বললে এখন নানান দিক থেকে নানান কথা ভেসে আসে, তাই এই শব্দটা আমি ব্যবহার করছি না খুব একটা। তো যাই হোক, আহ, তাহলে কি করবেন? তাহলে অ্যাডিকুয়েট যতটা প্রয়োজন, যেখানে রাখলে আপনার টাকা চোট যাবে না, যেখানে আপনি আপনার লোভটা সংবরণ করতে পারবেন, সেইখানেই টাকাটা রেখে একটি সমানভাবে ভাগ করে আপনি ওখান থেকে বার করে নিন। এসডব্লিউপি করতে পারেন, মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন। আহ, নানান রকম আপনার ইয়ে রয়েছে। ফিক্সড ডিপোজিটটা এবার দেখুন, 15-20 বছর পরে ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন পাবেন, ও, আধো রিটার্ন পাবেন কিনা সেটা এখন আপনাকে যথেষ্ট। সোজা কথা একটাই জিনিস দেখতে হবে, আপনার ওই কর্পাস বানাতে আপনার 12% অনুমান করা হয়েছে রিটার্ন। একদম। ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কিছুটা আপনি নিশ্চয়ই পিপিএফ এ রাখতে পারেন। হুম। পিপিএফ ইপিএফ এ রাখবেনই, তার কারণ হচ্ছে ওদের ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি হুম। মানে 7% হলেও পোস্ট ট্যাক্স কিন্তু প্রায় দশ 10% পার্সেন্ট হয়ে যায়। মোটামুটি, হ্যাঁ একদম। ঠিক একদম। আছে, খারাপ নয়। তাই না জন্য না। কিছুটা রাখতে হয়। আর সবসময় মনে রাখবেন আপনার ঝুঁকি কত নিতে পারবেন, রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনার পোর্টফোলিও হবে। আপনার কনজারভেটিভ, মডারেট, অ্যাগ্রেসিভ তিনটাতে কিছু সবকিছু থাকে, ডেট ইকুইটি গোল্ড তিনটে থাকবে। এবার ডেটে ধরে নিন, আপনি ধরে নিলেন আমার টোটাল পোর্টফোলিওতে ডেট হচ্ছে পিপিএফ ইপিএফ এগুলো, আমি এই ইনভেস্টমেন্ট করব খালি ইকুইটি আর সোনায়, সেরকম ভাবে আপনি কিন্তু ওই ক্যালকুলেশনটা আপনাকে পুরো ছক বানিয়ে করতে হবে। যাকে এবার আপনি ছক বানিয়ে ক্যালকুলেশন করবেন, অথবা যদি আপনার মনে হয় যে এই বিষয়ে আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া নাম্বার এবং যাবতীয় সব ডিটেলস আপনাদের সামনে রয়েছে। আপনারা সরাসরি কেজি স্যারকে ফোন করে নিতে পারেন। আহ, তিনি আহ, আগেও প্রচুর মানুষকে সাহায্য করেছেন, আশা করি আপনাদেরও করবেন। তো আজকে এই আশা নিয়েই আমরা এই এপিসোডটা শেষ করছি, কারণ ভারত অপেক্ষাকৃত একটি যুবা দেশ। এদেশের জনসংখ্যা যেরকম একটা বিরাট বড় বার্ডেন এই সরকারের পক্ষে, আবার বিরাট বড় ম্যান ফোর্সও বটে। মানে ম্যান পাওয়ারের একটা অফুরন্ত একটা সোর্স, যে আহ, গড় বয়স 22-23 বছর, 24 বছর। তাহলে আপনি যখন 20-25 বছর পরে আপনার কাছে যদি অ্যাডিকুয়েট টাকা না থাকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেনই, এটুকু একদম হলফ করে বলা যায়। দ্বিতীয় কথা, এখন অর্থনীতিতে ভারত চতুর্থ স্থানে রয়েছে। ভবিষ্যতে যখন তৃতীয় বা দ্বিতীয় স্থানে যাওয়ার মতো একটা জায়গায় যাবে, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা সরকারি ক্ষেত্রে যে সমস্ত জায়গা থেকে সুদ পেয়ে থাকেন, পোস্ট অফিস বা ব্যাংক,
সেই সুদের পরিমাণ বেশ কমে যাবে বা থাকবে থাকবে না, তখন আপনাকে ব্যাংকে টাকা রাখতে গেলে উল্টে টাকা দিতে হবে। কেন? আপনি একটি সেফ, একটি নিরাপদ জায়গায় আপনি আপনার টাকাটাকে গচ্ছিত রাখছেন। সেই গচ্ছিত রাখার, নিরাপদ রাখার জন্য আপনাকে উল্টে ব্যাংকে টাকা পেমেন্ট করতে হবে, এরকম দিনও আসতে পারে। ফলে এখন থেকে সাবধান হন, এখন থেকে জেগে যান, এবং আপনারা পরিকল্পনা করে বিনিয়োগ করুন এবং বিনিয়োগের মাধ্যমে আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। আপাতত এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার আপনাদের জন্য একটি নতুন পর্ব নিয়ে হাজির হব। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।